হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, আমরা প্রতিটি বিষয়ের যে ধরে ধরে প্রতিটা টপিক অ্যানালিসিস করছিলাম, সেখানে আজকের টপিক হচ্ছে ভারতের অর্থনীতি। এবং সেখানে আজকে প্রথম দিনকে যে ইন্ট্রোডাক্টরি ক্লাস করে নিয়েছিলাম তার পরের টপিক শুরু করব এবং একদম অন্য রকমভাবে পড়ব। আমরা কিন্তু টার্গেট রাখছি সিভিল সার্ভিসকে মাথার মধ্যে রেখে। অর্থনীতি নিয়ে প্রচুর ছাত্রছাত্রীর ভয় থাকে, তার কারণ ইকোনমিক্স জিনিসটা অনেকেই হয়তো তারা একাডেমিক্যালি পড়েনি এবং কি পড়বো না সেটাকে নিয়ে অনেকের অনেক রকম সন্দেহ থাকে। কিন্তু এমন একটা মানুষ কিন্তু সমাজ ব্যবস্থায় নেই যে পড়াশোনা করুক চাই না করুক তার টাকার দরকার পড়বে না বা সে টাকাকে ব্যবহার করবে না। তাই সমাজ ব্যবস্থার অঙ্গাঙ্গিক একটা ফ্যাক্টর বলতে গেলে অর্থনীতি, যাকে আমরা প্রতিনিয়ত ডিপেন্ড করে চলছি, এটা মাথার মধ্যে রাখতেই হবে। এবং জীবন দর্শন থেকে আমরা মূলত এই অর্থনীতিকে বোঝার চেষ্টা করব, বিশেষ করে ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমিক্সকে বোঝার চেষ্টা করব। আমরা তার বাইরে একটা পাও যাব না, কারণ আমাদের টার্গেট সিভিল সার্ভিসে যাওয়া। তাই সমাজ ব্যবস্থাকে যদি আমাদের লিড করতে হয়, সরকারের যে স্তরে তুমি কাজ করো না কেন, কেন্দ্র সরকার রাজ্য সরকার যেখানেই কাজ করো না কেন, সরকারি চিন্তাভাবনাতে বিষয়বস্তুটাকে বোঝার জন্য যেভাবে বোঝার দরকার তার জন্যই সেভাবে বুঝতে হবে। সেই নিরিখে আমি যে দ্বিতীয় ক্লাস অর্থাৎ আজকের যে ক্লাসে টপিক চুজ করেছি সেটা হচ্ছে পাবলিক ফিনান্স। এই জিনিসটা কি তার পরতে আমরা বিষয়গুলো বুঝবো এবং তারই আজকে পার্ট 1-এর ক্লাস। চলো কথা না বাড়িয়ে আমরা বরং সেশনটা শুরু করে দিই। পাবলিক ফিনান্স আজকের টপিক। পাবলিক ফিনান্স জিনিসটা কি স্যার? পাবলিক ফিনান্স জিনিসটা হচ্ছে পাবলিক মানে জনগণের, ফিনান্স মানে অর্থনীতি। এবার ভুলে যাও এত কিছু, জীবনবোধ থেকে বোঝার চেষ্টা করি। ধরো তুমি বা আমি, আমরা একক ব্যক্তিত্ব অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানুষ, অর্থাৎ এটা আমাদের ব্যক্তিগত বিষয়বস্তু অর্থাৎ পার্সোনাল বিষয়বস্তু। তাহলে এই প্রত্যেক পার্সোনাল ব্যক্তির, প্রত্যেক পার্সোনালিটির প্রত্যেকের কিছু না কিছু আয় থাকে, আয় হয়, যাকে আমরা সহজ কথায় বলে থাকি ইনকাম। প্রত্যেক ব্যক্তির তেমনভাবেই কিন্তু একটা ব্যয় থাকে, খরচা থাকে, যাকে আমরা বলি এক্সপেন্ডিচার। আবার যদি তোমার আয় ব্যয়ের থেকে বেশি হয় তাহলে তোমাকে তখন কিন্তু তুমি তোমার টাকা সঞ্চয় করতে পারবে। যদি তোমার আয় ব্যয়ের থেকে বেশি হয়, ধরো তোমার আয় 100 টাকা, তোমার ব্যয় 20 টাকা, তাহলে তোমার নিশ্চয়ই সঞ্চয় কত বিয়োগ করবে, তুমি বলবে স্যার আমার 80 টাকা সঞ্চয়, বাস, যাকে আমরা সেভিংস বলে থাকি। এবার যদি উল্টোটা হতো, তোমার আয় হচ্ছে 100 টাকা কিন্তু তোমার ব্যয় হচ্ছে 150 টাকা, অর্থাৎ তোমার আয়ের থেকে ব্যয় গেছে বেড়ে, তখন তোমার নিশ্চয়ই মাইনাসে থাকতো সেভিংস। অর্থাৎ তুমি তখন এই এক্সট্রা যে টাকাটা খরচা করছো কোত্থেকে করবে? ধার করতে। তখন তুমি ঋণ বা ধার দেনা করার চেষ্টা করতে, যাকে আমরা বলতে পারি ডেট বা লোন সহজ কথায়। তাহলে তোমার যদি আয় 100 টাকা হতো, ব্যয় 150 টাকা হতো, তাহলে তোমার 50 টাকা এক্ষেত্রে ধার হতো। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জীবন ধারণ করার জন্য একটা সমাজ ব্যবস্থাতে এই আয়, ব্যয়, সঞ্চয় কিংবা ধার এর চক্রব্যূহ চলতেই থাকছে। তাহলে একটা দেশকে পরিচালনা করার জন্য এত যে মানুষ আমরা এই দেশের মধ্যে বসবাস করছি, এত যে মানুষকে মনিটরিং করতে হচ্ছে, এবং মনিটরিংটা করছে কে? সরকার যে অথরিটি মনিটরিং করে চলেছে। তাহলে এতগুলো মানুষকে পরিচালনা করার জন্য সরকারেরও তো আয় থাকতে হবে, সরকারেরও তো ব্যয় থাকতে হবে। এবার যেহেতু সরকারটা দেশের মানুষের দ্বারা তৈরি, অর্থাৎ
পাবলিক সরকার তৈরি করছে, তাই সরকারি একই বিষয়গুলোকে আমরা সব মিলিয়ে বলতে পারি পাবলিক ফিনান্স, ইন আদার ওয়ার্ডস। অর্থাৎ সরকারের হিসাব নিকাশ, যে হিসাব নিকাশটা আমরা ব্যক্তিগত স্তরে করলাম, পার্সোনাল ফিনান্স, একই রকম ভাবে যদি সরকারের হয় তাহলে তখন বলবো পাবলিক ইনকাম। তখন ইনকাম কথাটা না বলে তখন আমরা বলবো রেভিনিউ। সরকারের ব্যয় অর্থাৎ পাবলিক এক্সপেন্ডিচার, সরকারের সঞ্চয় পাবলিক সেভিংস, সরকারের খরচ মানে ঋণ বা ধার পাবলিক ডেট তাকে বলবো আমরা। অর্থাৎ একই জিনিস ব্যক্তিগত স্তর থেকে যখন সরকারি স্তরে কনভার্ট হবে, সরকার যখন আমাদের দেখভাল করছে, মনে করো দেশের রাজা সেটাকে দেখভাল করছে, তাহলে তার যে হিসাব নিকাশ, বছর চালাবার জন্য যে হিসাব নিকাশ, তাকে আমরা বলবো পাবলিক ফিনান্স। আমি একদম সহজ স্তরে পাবলিক ফিনান্স কি এটা এক কথাই বলার চেষ্টা করলাম, কিন্তু বিষয়টার মধ্যে অনেক পুঙ্খানুপুঙ্খ, অনেক খুঁটিনাটি জিনিস রয়েছে। আমরা গল্পের ছলে চলো পড়তে পড়তে এক একটা পয়েন্টের দিকে এগিয়ে যাব। আমরা যদি বলে থাকি যে বাবা সরকারের কাজ কি, তখন তুমি অনেক রকম বিতর্ক বা তর্ক, নানা রকম মন্তব্য আসবে। জানান তো সরকার না প্রচুর এখন দেখা যাচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি, করাপশন, এই ওই। আবার অনেকে বলবে স্যার প্রচুর ভাতা দেওয়া হচ্ছে, অনেক কিছু চলছে, সরকার স্যার আমাদেরকে প্রশাসন দেয়, আইন সামলায়, হ্যান ত্যান করে, অনেক চব্য আছে। কিন্তু একটা দিক যদি ভাবা যায় যে হোয়াট ইজ দ্য রোল অফ গভর্নমেন্ট, সরকারের কাজ কি, যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করি তাহলে কতগুলো জিনিস গল্পের ছলে বুঝে নেব। যারা মূলত অর্থনীতি বোঝো না, এই টপিকগুলোকে খুব মন দিয়ে শোনার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, পারলে ক্লাসের সঙ্গে সঙ্গে নিজে লিখেও নাও ক্লাসে, তাহলে দেখবে কখন পড়া তৈরি হয়ে আছে নিজেও বুঝতে পারবে না। কারণ যেটুকু দরকার সেটুকুই পড়বো আমরা। আমরা জ্ঞান নেওয়ার জন্য কিন্তু পড়াশোনা করছি না, আমাদের দরকার যেটা এক্সামকে ক্র্যাক করতে হবে সেই নিরিখে। তো সরকারের কাজ কি? সরকার সারা বছর ধরে কি কাণ্ড কারখানাটা করে দেখবে। সরকার ভোটের আগ দিয়ে যে কোনো পার্টির লোকজন যারা ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে সরকারে আসতে চায়, মোটামুটি স্তরে সমস্ত পার্টির দাবি দেওয়াগুলো তোমার বাড়ির সামনে যখন এসে বলে যে ভোট দাও, তখন দাবি দেওয়াগুলো কিন্তু এক, যে আমি ওই করে দেবো সেই করে দেবো। বেসিক জিনিস কিন্তু কমন। তারা কি বলে বলো তো? তারা বলে যে উন্নয়ন দাঁড়িয়ে আছে, বিকাশ দাঁড়িয়ে রয়েছে, আচ্ছে দিন আনেওয়ালা হ্যায়। ঠিক আছে, মোদ্দা কথা একটা জিনিস, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এবার যারা একটু মজা পছন্দ করো তারা বলবে স্যার ডেভেলপমেন্ট তো স্যার নিজেদের হয়, যারা নেতামন্ত্রী হয়ে যান, সেটা অন্য বিষয়, তর্কের খাতির। মূলত ডেভেলপমেন্ট বলতে সরকার কি বোঝাচ্ছে? তুমি বলবে স্যার মানব ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট। এবার তোমার ডেভেলপমেন্ট বাবা কি করে ডাইরেক্টলি করবে? তোমাকে ঝিনুকবাটি করে খাইয়ে দেবে তোমার বাবা মার মতো করে? নিশ্চয়ই কোনো সরকারি নেতা, মন্ত্রী, আমলা করতে আসেন না। তাহলে সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। কেন পরিকাঠামোর উন্নয়ন করা কেন দরকার? তুমি দেখবে যখনই ভোট আসবে আসবে করে তখনই বলে আমি হসপিটাল বানিয়ে দেবো, স্কুল বানিয়ে দেবো, রাস্তা বানিয়ে দেবো, ফ্লাইওভার বানিয়ে দেবো, রেলওয়ে সিস্টেম করে দেবো, সবই দেখো ব্রিজ বানিয়ে দেবো, সবই কিন্তু হচ্ছে কি পরিকাঠামো। কারণ যদি পরিকাঠামোর উন্নয়ন হয় তাহলে সেখানে ইকোনমি, যেমন সরকার ইনভেস্ট করবে, টাকা ঢালবে সরকারি ফান্ড থেকে, এমনই সেই চাকা কিন্তু ঘোরা শুরু করে দেবে, টাকা রোল করা শুরু করে দেবে মার্কেটে। কিরকম ভাবে গল্পের ছলে বুঝি। ধরো কোনো একটি জায়গাতে হসপিটাল নেই, তোমার গ্রামে বা তোমার এলাকায় হসপিটাল নেই, তাহলে একটা হসপিটাল নেওয়ার জন্য সেখানে আগে জমি লাগবে। এবার সেই জমি হতে পারে সরকারি জমি অথবা কোনো মানুষের কাছ থেকে তারা কিনে নিচ্ছে সরকার, হোয়াট এভার, ল্যান্ড অকুপাই হয়ে গেল। এরপর সেখানে বিল্ডিং বানাবার জন্য র মেটেরিয়াল তো লাগবে রে বাবা, ইট, বালি, সিমেন্ট লাগবে না?
তো ধরে নাও, আমি কিন্তু ডাইরেক্ট যাচ্ছি না, আমি গল্পের ছলে বলতে বলতে যাচ্ছি সহজ সরলভাবে, এর ভেতরে অনেক কনসেপ্ট রয়েছে। তো ধরে নাও এই এই যে বিল্ডিংটা বানাবে তার জন্য তো সরকার নিজে এসে আর ইট বালি নিজে কিনবে না আর গাঁথবে না, আমরা জেনারেলি নিজেরাও কেউ করে থাকি না, বাড়িতে রাজমিস্ত্রির লোকজন থাকি বা কন্ট্রাক্টরকে দিয়ে থাকি। এরকমভাবে এখানেও টেন্ডার ডাকা হবে, লোকজন আসবে, তারা বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যারা কন্ট্রাক্ট নিয়ে থাকে এই কোনো অ্যাপার্টমেন্ট বানাবার জন্য, তাদের যারা, অর্থাৎ তারা বিজনেসম্যান, তারা সরকারি কন্ট্রাক্ট নেওয়ার পর তারা এখানে একটা বিল্ডিং খাড়া করে দিল। এখানে যারা লোকজন যারা ছিল, যারা কাজকর্ম যারা পাচ্ছে না, তাদের অবস্থা খুব খারাপ, তাদের জন্য সরকার কি বলে দেবে, তোমাদের 100 দিনের কাজে টাকা দেবো আমি। তারা রাস্তা বানাবে, ব্রিজ বানাবে। তোমরা দেখো প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলো তারা সরকারি কাজে 100 দিনের প্রকল্পে কাজকর্ম করে, কিংবা অনেক লোকজন তো এমনিও শ্রমজীবী মানুষ হয়েই থাকেন। হোয়াট এভার, কিছু মানুষের কিন্তু ইনকাম হওয়া শুরু হলো তারা এই বিল্ডিং বানাবার চক্করে। হয়ে গেল বিল্ডিং বানানো। এবার ধরো বিল্ডিং বানানো যখন হয়ে গেল, এবার ফাঁকা বিল্ডিং পড়ে থাকবে। বানিয়েছে তোমার একটা হসপিটাল, এইবার আশপাশের গ্রামেগঞ্জের লোক জেনে যাচ্ছে এখানে হাসপাতাল তৈরি হয়েছে, সমস্ত আশপাশের মানুষজন, পেশেন্টরা, রুগীরা চলে আসছে ট্রিটমেন্ট করাবার জন্য। এবার ভুতুরে ফাঁকা বাড়িতে রুগীরা কি এমনি এমনি ট্রিটমেন্ট পেয়ে যাবে? নিশ্চয়ই না। তার জন্য তৈরি হবে ভ্যাকান্সি। তখন দরকার পড়বে ডাক্তারের, তখন ডাক্তার দরকার পড়বে, নার্সের দরকার পড়বে, গ্রুপ ডি স্টাফের দরকার পড়বে, ক্লার্কের দরকার পড়বে, যারা প্যাথোলজি স্টাফ তাদের দরকার পড়বে। তার মানে অনেকগুলো জায়গা তখন তৈরি হয়ে যাবে এমপ্লয়মেন্ট। দেখো সরকার ডাইরেক্ট কিন্তু এমপ্লয়মেন্ট কখনোই তোমাকে ওরমভাবে দিতে পারে না। তুমি কাউকে দুমদারাক্কা বসি খাওয়াবে, মায়না দেবে? নিশ্চয়ই না, তাকে দিয়ে কোনো কাজ করাতে হবে। তাহলে সরকার চেষ্টা করে পরিকাঠামোর উন্নয়ন করার, এবং সেখান থেকে জেনারেট হয়ে যায় এমপ্লয়মেন্ট। এটা হতেই পারে এরকমভাবে প্রাইভেট সেক্টরের লোকজন ইনকাম করতে পারে কোনো রকমভাবে, অথবা যারা চাকরির পরীক্ষায় পাশ করবে তারা এরকমভাবে গভর্নমেন্ট এমপ্লয়ি হবে। হোয়াট এভার, তারা সরকারি চাকরি পাক, অর্থাৎ পাবলিক সেক্টরে চাকরি পাক, কিংবা প্রাইভেট সেক্টরে চাকরি করুক, যেসব সেক্টরের মানুষজনই হোক না কেন, সরকারি বেসরকারি যেখানে থেকে মানুষ হোক না কেন, তারা একটা জিনিস করে থাকে, সেটা হচ্ছে ইনকাম। তারা আয় করা শুরু করে। এবার ওই যে তোমাকে আগেই দেখালাম, তোমার যদি আয় একবার হয়ে যায়, টাকা এমনই জিনিস ব্যয় করতেই হবে। তুমি তো টাকা চিবি গিলে নিতে পারবে না, আর যদি কোনো জিনিস আমরা গিলেও নি তাও তো পটি হয়ে যায়। সুতরাং ব্যয় তো আছেই জীবনে যে কোনো রকম ভাবেই, তো আয় থাকলে ব্যয় হবে। এবার ধরে নাও তুমি সরকারি চাকরি করো কিংবা বেসরকারি চাকরি করো, হোয়াট এভার, তুমি যদি আয় করে থাকো তাহলে তুমি কোথাও না কোথাও ব্যয়ও করে থাকবে, এক্সপেন্ডিচারও তোমার আছে। ধরে নাও তুমি 100 গ্রাম মুড়ি কিনছো, ওই 100 গ্রাম মুড়ি তো আসলে ওই মুড়ি আলার জন্য আবার ইনকাম। তাহলে তোমার এক ধরনের ব্যয়, সেটা কিন্তু আরেকজনের আয়। এবার সেখান থেকে কিছু না কিছু তুমি সঞ্চয়ও করবে। সব মিলিয়ে আয়, ব্যয় বা সঞ্চয় বা ধার দেনা যাই করো না কেন, সবই কিন্তু জেনারেট হচ্ছে কোথায়? ব্যাংকে। এবার তুমি বলতে পারো স্যার তাহলে ব্যাংকের কাজ কি? ব্যাংকের অনেক রকম কাজ রয়েছে, সেগুলোকে আমরা যখন ব্যাংকিং পড়াবো তখন জানতে পারবো। বেসিক্যালি ব্যাংকের কাজ কি? বেসিক্যালি ব্যাংকের কাজ হচ্ছে এই সমস্ত মানুষজনের যে টাকা পয়সা, কারোর আয় হোক, কারোর ব্যয় হোক, কি কারোর সঞ্চয় হোক, কারোর ধার দেনা হোক, হোয়াট এভার, সেখানে পুঁজি জমা করছে। এই যে টাকা ঢালা হচ্ছে, সেই পুঁজিগুলো জমা হচ্ছে, এই পুঁজিটাকে কি বলি? ক্যাপিটাল বলি। অর্থাৎ ব্যাংকের প্রাথমিকতম কাজ হচ্ছে ক্যাপিটাল ফরমেশন। ক্যাপিটাল ফরমেশন, মূলধন গঠন করা, এটা হচ্ছে ব্যাংকের প্রথম কাজ। এবার ব্যাংক এই সমস্ত লোকের টাকা পয়সা নিয়ে বসে বসে তা মারবে? নিশ্চয়ই না। তাহলে সে কি করবে? এইবারে আসবে মজার জায়গা। যেসব লোকজন চাকরি বাকরি পায়নি, তারা হয় এরকম লেবার শ্রেণী বা প্রাইভেট সেক্টরে কাজকর্ম করবে, অথবা যারা চাকরি বাকরি পেল তারাও ইনকাম করা শুরু করে দিল। এরপরেও এরকম তো কিছু প্রচণ্ড বুদ্ধিমান মানুষজন সারাক্ষণ ইনস্টাগ্রাম, ফেসবুক, বিশাল বড় বিদ্রোহী, সোশ্যাল মিডিয়াতে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর মানুষজন আছে,
হোয়াট এভার যেরকম ভাবেই তারা ইনকাম করুক, যদি না করে থাকে তাহলে একটা বিশাল বড় ইউথ থাকবে বা জনসংখ্যার মানুষজন থাকবে যারা আসলেই আনএমপ্লয়েড। তারা হয়তো পেছন পাকামো করতে করতে ঠিক টাইমে পরীক্ষার জন্য পড়াশোনা করলো না, কারণ যেহেতু এখন ঠিকঠাক করে পরীক্ষা হয় না। তারপরে যেই নোটিফিকেশন বেরোবে তখন স্যার একটু ডেসক্রিপটিভটা লেখা শুরু করে দিই, পড়নকালে হরিবোল করতে হবে, ঠিক আছে, আগের থেকে তৈরি হতে হবে, তার কোনো মানে নেই। এইসব করতে না করতে তারা কিন্তু কোনো দিকেই চাকরি বাকরি, আফটারঅল যদি কোনোদিন ভুল করেও চাকরি বাকরি হয় তারা কিন্তু ঠিক করে চাকরি বাকরি কোনোদিন পাবেও না। তার মধ্যে তো আবার গল্পটা আছেই ইদানিংকালে, সেটাই দাও। তাহলে এই যে একদম পশ্চাৎ এবং সামনে সব দিক থেকে পরিপক্কমান লোকজন যারা চাকরিটা আফটারঅল পেল না, আবার তাদের বিষয় মানে ক্যাপিটালও নেই, তাদের বাবার টাকাও নেই, এই যখন এটা হসপিটাল তৈরি হয়ে যাবে আশপাশ দিয়ে অনেক দোকানঘাট তৈরি হয়ে যাবে, ওষুধের দোকান কিংবা ল্যাব অনেক রকম তৈরি হয়ে যাবে। তাদের বাবার টাকা নেই, হয়তো তারা সেখানে যেতে পারবে না, দোকান করতে পারবে না। কারো কারো হয়তো বুকে পাটা আছে, তারা বলে দেবে আমি স্মার্ট মাস্টারওয়ালা, আমি চা বেচবো, চপ বেচবো। তারা তো সেটা করতে পারে, তাদের ইগোতেও লাগবে, কারণ আমি এই কাজ করবো। অনেকে হয়তো টোটো চালাচ্ছেন সাহস নিয়ে, তাদের অন্তত সৎভাবে ইনকাম করছেন, কিন্তু অনেক ছেলেপুলে এরকম থাকবে যারা হয়তো সেই সেই স্পার্কটুকুও নেই যে প্রতি বাস্তবটাকে মেনে নিই। এই ছেলে মেয়েগুলোর তখন কি হবে? এই ছেলে মেয়েগুলোর তো হাতে টাকা পয়সাও নেই, তারা ব্যবসা করতে পারবে। তখন এই সব আনএমপ্লয়েড ছেলে মেয়েগুলো কি করবে? ব্যাংকের কাছে গিয়ে বলবে, হে প্রভু আমাকে দুটো পয়সা দেবে, অর্থাৎ লোন দেবে, আমি ব্যবসা করা শুরু করব। ব্যাংক বলবে, হ্যাঁ তোমার জন্য বসেছিলাম, তোমাকে টাকা দেবো এখান থেকে, দেওয়ার পরে আমি তো ইন্টারেস্ট পাবো এবং সেখান থেকে তো প্রফিট গেন করবো, নাহলে ব্যাংক বলেছে কি করতে। তখন কিছু মানুষ যারা আনএমপ্লয়েড ছিল তারা এই ব্যাংকের থেকে লোন নিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করবে, স্মল বিজনেস শুরু করবে। এই স্মল বিজনেসগুলোকে আমরা বলতে পারি এমএসএমই, কিংবা দেখবে এখন অনেক রকম প্রকল্প আছে, স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, এইসব জিনিস খোলা শুরু করবে। অর্থাৎ এদেরকেই আমরা বলি, যারা একটু বেশি বুদ্ধিমান, বেশি পড়াশোনা করে, তারা বলে এন্ট্রপ্রেনারশিপ। এটা আবার চাকরি পরীক্ষায় স্পেলিং কারেকশন দেয়, বানানটা একটু মনে রেখে দিও বাবা, বাংলা মিডিয়াম মতো করে মনে রাখতে পারলেই ভুলে যাবে না। এন্ট্রাপ্রিনার, অর্থাৎ যারা এন্ট্রি নিচ্ছে, প্রি যেটা আগে ছিল না, নার নারিশমেন্ট করছেন। তার মানে সমস্ত ব্যবসায়ী কিন্তু এন্ট্রাপ্রেনারশিপ নিতে পারেন না। মানে যে কনসেপ্টটা কোনোদিনই ছিল না, ফেসবুক কোনো কালেই ছিল না, কোনো এক ব্যক্তি তিনি একটা সফটওয়্যার এমন বানিয়েছেন নতুন করে সারা বিশ্বকে চমক দিয়ে তিনি ফট করে ওপর দিকে উঠে যাচ্ছেন। তাহলে কোনো কনসেপ্ট নতুনভাবে মার্কেটে আসছে এবং সেটা বিজনেস করছে, সেটাকে আমরা বলছি এন্টারপ্রেনার। কিন্তু তার মানে এই নয় চা বেচছি আমি এন্টারপ্রেনার, চা যুগ যুগান্তর ধরে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং এইরকম ভাবে বেশ কিছু স্মল বিজনেসম্যান তখন তারা যখন লোন নিয়ে ব্যবসা শুরু করবে, তখন তারা মোটামুটি কিছু না কিছু করে ইনকাম করার চেষ্টা করছে। ধীরে ধীরে ব্যবসা বড় হবে। শুরুর দিকে সে কি করতো? নিজেই দোকান খুলতো, দোকান বন্ধ করতো, ঘর ঝাড় দিত, ঘর মুছতো, মানে সেই একদম সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে পারে সে, কারণ তার এমপ্লয়ি রাখার, স্টাফ রাখার টাকা নেই হাতে, কারণ তাকে তো প্রফিট করতে হবে, টাকা জমাতে হবে, বড় হতে হবে, লোনও শোধ দিতে হবে। ধীরে 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 সে যখন আস্তে আস্তে প্রফিট করা শুরু করছে, একটু বড় হাউস হচ্ছে, তখন দেখছে যে না, আরো বিজনেস বাড়াতে গেলে তখন তার স্টাফ লাগবে, এবং সেই সময় সে আরো কতগুলো এরকম আনএমপ্লয়েড ছেলে মেয়েকে বলবে, করবে এসো, আচ্ছা নিয়ে দেবে। তারা বলবে হ্যাঁ, আমি এখন আর চাকরি বাকরির তো করাপশন এমনিই রয়েছে, বিশেষ করে মফস্বল ছেলে মেয়েদের এসব অবস্থা হয়, ঠিক আছে। হয় তারা পট করে একটা বিএড নামক কোর্স করে একেবারে শুয়াশুয়ি করে উইপুর উপুর হয়ে একাকাণ্ড করে। বিএড করা মানে তো বেডে শুয়ে পড়ে একরকম ভাবে টাকা পয়সা দিয়ে। তারাই আবার এখানে গিয়ে কোনো রকম ভাবে ঘষামাজা করে ইনকাম করার চেষ্টা করবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরেও বেশ কিছু লোকজন এমপ্লয়মেন্ট পাওয়ার চান্সেস তৈরি হচ্ছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু রূঢ় বাস্তব বলছি, অর্থনীতির চাকা এরম ভাবেই ঘুরছে। এবার বাবা তুমি আজকে বড় বিজনেসম্যান হও, স্মল বিজনেসম্যান হও, কি এমপ্লয়মেন্ট পাও বা সরকারি চাকরি করো, হোয়াট এভার,
তোমার আফটারঅল কি শুরু হচ্ছে? ইনকাম হচ্ছে। এবার ইনকাম যখন হওয়া শুরু হবে তখন তুমি আফটারঅল কি চাইবে? তোমার যখন ধীরে ধীরে বয়স বাড়বে, তুমি যখন একটু বড় হবে তখন তোমার মনে হবে ভাই আমি যা খারাপ করার করে ফেলেছি, আমার বাবা মাটা যেন খারাপ না থাকে বা আমার সন্তানের জন্য এরকম খারাপ অবস্থা না হয়। তখন তুমি যদি থাকো কৃষ্ণনগর, তুমি চলে আসার চেষ্টা করবে শহরের দিকে, অর্থাৎ তুমি শহরমুখী হওয়ার চেষ্টা করবে যাতে তুমি একটু একটু করে আগাতে পারো। তুমি যদি থাকো কাঁচা মাটির বাড়িতে, তুমি চেষ্টা করবে ধীরে ধীরে যেন একটু পাকা বাড়ি তৈরি হয়। তুমি থাকো একদম ঠিকঠাক বাড়ি, তুমি চেষ্টা করবে শহরের দিকে এসে ফ্ল্যাট কিনবো। অর্থাৎ মানুষ ইনকাম করা শুরু করলে তার লিভিং স্টাইল ডেভেলপড হয়, তার শেল্টার পাল্টায়, তার হাউজিং আস্তে আস্তে পাল্টায়। তার বাচ্চা কাচ্চাকে কি করবে? একটু বেশি করে পড়াশোনা শেখাবে, ইংলিশ মিডিয়ামে ঢুকিয়ে দেবে যে বাবা তুই একটু ভালো করে পড়, পড়াশোনা হোক বা না হয় বুকের তারাতে চলতে তো হবে। অর্থাৎ স্কুলিং ভালো হবে, এডুকেশনকে ভালো করার চেষ্টা করবে, তারা সেখানে ইনভেস্ট করবে। এবং তুমি হয়তো বাবা আমুল গুঁড়ো দুধ ছোটবেলায় অল্প একটু চেটে অন্ধকারে খুব আনন্দ পেতে, কিন্তু তুমি তোমার ছেলে মেয়েকে কি খাওয়াবে? বাবা পিৎজা খাবি, কিটক্যাট খাবি। অর্থাৎ তুমি তোমার ফুড কালচারকেও কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছো। সব মিলিয়ে তোমার আয় বাড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবন ধারণের প্রক্রিয়াও ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। এবার তুমি এই যে বেসিক ক্রাইটেরিয়াগুলো তুমি খরচা করছো, ব্যয় করছো, তোমার আয়তে অন্য কিছু থাকুক না থাকুক, তোমার লবণে অন্য কিছু থাকুক বা না থাকুক, নুন নাও থাকতে পারে তোমার লবণে, দাঁত মাজার যে পেস্ট সেখানে তোমার লবণ নাও থাকতে পারে দাঁত মাজার পেস্টে, তুমি ইনকাম যদি করে ফেলো প্রাইভেট সেক্টর কিংবা গভর্নমেন্ট সেক্টর হোয়াটএভার, তুমি চাকরি করে ফেলো, ইনকাম করো, তাহলে তোমাকে কিন্তু দাঁত মাজার পেস্টে লবণ না পেলেও ট্যাক্স পেয়ে যাবে। অর্থাৎ তোমাকে ট্যাক্স দিতেই হবে। এবার সমস্ত মানুষজনের ট্যাক্স ধীরে সুস্থে যখন জমা হবে সরকারের রাজকোষে, সরকার সমস্ত ট্যাক্সগুলোকে নিয়ে বলবে এটা আমার আয়, অর্থাৎ ন্যাশনাল ইনকাম। এবং সেই আয়টা তখন সরকার আবার এসে বলবে আচ্ছে দিন আনেওয়ালা হ্যাঁ, বিকাশ হবে, উন্নয়ন হবে। এই হচ্ছে চাকা, অর্থনীতি চাকা ঘুরছে তো ঘুরছে, আর আমরা ইঁদুর ঝোলা গল্পে ঘুরে পড়ছি। অর্থনীতির চাকা এইভাবে ঘুরছে। তার মানে সরকার যখন এই পুরো জেনারেট করছে, আজ যদি কোনো পরিকাঠামো করতে হয় তাহলে সরকারের আয় লাগবে, যদি পরিকাঠামো করতে হয় তাহলে সরকারকে খরচা করতেও হচ্ছে, সরকারের ব্যয় লাগবে। সরকার যদি টাকা না থাকে তাহলে সরকারকে ধার দেনাও করতে হতে পারে, সরকার আপদ বিপদের জন্য কিছু টাকা সঞ্চয় করেও রাখবে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াকে সহজ ভাষায় আমরা বলবো পাবলিক। আশা করি এইটুকু গল্প ক্লিয়ার হয়ে গেছে। ঠিক, এবার আমরা এই যে গল্পগুলো বললাম তার কি ফ্যাক্টরগুলোকে একটু বুঝবো এবং সেটাকে পড়ার চেষ্টা করবো একদম পিওর কনসেপ্ট অনুযায়ী। আমি সহজ গোদা বাংলায় গল্পের ছলে যেটা বোঝার চেষ্টা করলাম সেই বোঝানোর মধ্যে দিয়ে এবার আমরা কন্টেন্ট বা পড়বো কী হবে, কী কী জিনিস মাথার মধ্যে রাখতে হবে সেইটা পড়া শুরু করে দিই। কী কী পড়তে হবে স্যার? পাবলিক ফিনান্স focuses on managing a country's income, debt obligations and expenditure through governmental and semi-governmental organization. সরকারি এবং সেমি গভর্নমেন্টাল আধা সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমস্তটা মিলিয়ে সরকার যখন কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম যখন পরিচালনা করে, যার মাধ্যমে সরকার তার নিজস্ব আয়, তার নিজস্ব ঋণ, সমস্ত খরচকে হিসাব নিকাশ করছে, সেই যে পদ্ধতি, সেই যে ম্যানেজমেন্ট সিস্টেম, তাকেই আমরা বলে থাকি পাবলিক ফিনান্স। ইট স্টাডিজ হাউ পাবলিক অথরিটিস কালেক্ট রেভিনিউ অ্যান্ড অ্যালোকেট স্পেন্ডিং। এই পাবলিক ফিনান্স পড়াশোনাটা এমনই একটা বিদ্যা যার মারফত চেষ্টা করা হয় সরকারি যারা অথরিটি, গভর্নমেন্ট, তারা কিভাবে রাজস্ব আদায় করছে এবং তারা কিভাবে মানুষের জন্য, নাগরিকের জন্য তারা বিভিন্ন রকম খাতে খরচা করছে এবং সেই খরচগুলোকে তারা কি করে বরাদ্দ করছে, খরচগুলো যেটা তোমাদের গল্পের ছলে বোঝাচ্ছিলাম। দিস ডিসিপ্লিন অ্যানালাইজ দ্য ইফেক্টস অফ গভর্নমেন্ট policies on economic stability,
efficient resource distribution, and the equitable sharing of income among the population. অর্থাৎ এইগুলোর মারফত সরকার কি করার চেষ্টা করে? সরকার বিভিন্ন রকম নীতিমালা নেয় অর্থনৈতিকভাবে, যাকে আমরা স্কিম বলি, প্রকল্প বলি, বা অনেক রকম নীতি আয়োগের যে প্ল্যানিংগুলো, টার্গেট নেয় সরকার, যার মারফত দেশে ওভারঅল অর্থনৈতিক যেন স্টেবিলিটি আসে, স্থিতাবস্থা আসে, দুমদাম জিনিসের দাম দর বেড়ে না যায়। এফিসিয়েন্ট রিসোর্স ডিস্ট্রিবিউশন, যেসব মানুষের কাছে খাবার দাবার নেই, একদম পিছিয়ে পড়ে গেছে, অবস্থা খারাপ, তাদেরকে কোনো রকম প্রকল্পের মাধ্যমে রেশন দেওয়ার চেষ্টা করা হয়, নানা রকম খাতে টাকা দেওয়া হয়। তোমরা জানোই না রকম, এখন তো ভাতাই ভাতা, নানা রকম ভাবে তাদেরকে চেষ্টা করা হয় স্কিমের মারফত। অ্যান্ড দ্য ইকুইটেবল শেয়ারিং অফ ইনকাম অ্যামং দ্য পপুলেশন, যাতে অর্থনৈতিক যে আয়, সেই আয়ের যাতে বন্টন হতে পারে। কারণ যার যত আয় তার তত ট্যাক্স। আমাদের দেশে কিন্তু প্রগ্রেসিভ ট্যাক্সেশন রয়েছে, যার যত আয় হয় তত তার তত ট্যাক্স হবে। এবার আমার যদি 100 টাকা হয় যার ট্যাক্স, আমার যদি আজকে 1 কোটি টাকা হয় তাহলে তার ট্যাক্স বেশি হবে। সেই ট্যাক্সের টাকাটা নিয়ে কিন্তু সরকার আবার ওই উন্নয়নের খেলা চলতে থাকবে। অর্থাৎ আয়ের একরকমভাবে ঘুরিয়ে বন্টন হবে, পিছিয়ে পড়া শ্রেণীগুলো আর পিছিয়ে না থাকে। এটা হচ্ছে ইকোনমিকের কনসেপ্ট। আর কি স্যার? আমরা যদি ফাংশনগুলোকে একটু বুঝি, তাহলে ফাংশনগুলো তাহলে মূলত কি হলো? পাবলিক ফিনান্সের মূল ফাংশনগুলো দাঁড়ালো হচ্ছে এই অ্যালোকেশন ফাংশনস, অর্থাৎ কত পরিমাণে টাকা কোন কোন খাতে কিভাবে খরচা করতে হবে। সরকার তার রেভিনিউকে টার্গেট করছে, কোথায় কোথায় টাকা আমরা খরচের জন্য বরাদ্দ করব। 2, সেগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেসব মানুষের মধ্যে, তার একটা পরিকল্পনা হচ্ছে। এবং কীভাবে দেশের অর্থনীতি যেন স্টেবল থাকতে পারে, স্টেবিলাইজিং ফাংশন। অর্থাৎ এই 3খানা ফাংশনের মাধ্যমে পাবলিক ফিনান্স মূলত কাজকর্ম করে থাকে। ঠিক, আমি তোমাদের আগেই বলছি, সমস্ত নোট কিন্তু বাংলা ভাষাতে দেয়া থাকছে, ইংরাজি বাংলা মিলিয়ে। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই দেখো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করে যাও। সমস্ত নোটগুলো তোমার ক্লাসের পরে সেখানে পেয়ে যাবে পিডিএফ আকারে। এনিওয়ে, আর কি পাওয়া যাচ্ছে স্যার? ইট কভার্স বোথ দ্য জেনারেশন অফ পাবলিক ফান্ডস and their use across all sectors that serve the nation's regions. বিভিন্ন রকম সরকারি ফান্ড রয়েছে, পাবলিক ফান্ড বলা হয়। এইগুলোকে আমরা আবার পৃথক করে ডিটেলে পড়াশোনা করব। আমরা ইন জেনারেল পড়ার চেষ্টা করে নিই সিম্পলি ভাবে। পাবলিক ফান্ডস 3 রকমের হয়ে থাকে। এক, যাকে আমরা বলে থাকি কন্টিনজেন্সি ফান্ড, consolidated fund, and public account। এগুলোকে আমরা পরবর্তীকালে আরো ধরে ধরে পড়ব। ফান্ড কত রকমের হয়, কত নম্বর আর্টিকেল, তার কাজকর্ম কি, তার ফাংশনস কি। সহজ কথাই বললাম, এটা হচ্ছে আপদকালীন ফান্ড, কন্টিনজেন্সি, আপদকালীন তহবিল। মানে দুম করে কোনো সুনামি এসে গেল, দুম করে কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি চলে এসছে, প্রাকৃতিক বিপদে চলে এসছে, সেখানে মানুষজনকে হেল্প করতে হবে, দেখতে হবে, তার জন্য সরকার সেখান থেকে খরচা করে। দেখবে প্রত্যেক মানুষের একটি আপদকালীন ফান্ড থাকে। দেখবে মায়েরা, বা অনেক সময় তুমি দেবে নিজেই হয়তো বইয়ের ফাঁকে রেখে দিচ্ছ, সবসময় পার্সে টাকা রাখছো না, ওই যে বিপদে পড়লে ওখান থেকে বার করবো, এরকম একটা ব্যাপার। একটা হচ্ছে মুখ্য তহবিল, কনসলিডেটেড ফান্ড, সবসময় তোমার খরচা ওখান থেকে করছো। আরেক রকমের পাবলিক অ্যাকাউন্ট থাকে, যেটা সাধারণভাবেই খরচা করে থাকো। ঠিক আছে, জনমুখী তহবিল। এর মাধ্যমে প্রতিটা মানুষ পাবলিক ফান্ডস ব্যবহার করে সারা দেশ জুড়ে তারা দেশের নাগরিকদের যে অর্থনৈতিক সিস্টেম তাকে মেনটেন করার চেষ্টা হচ্ছে। পাবলিক ফিনান্স ইজ এসেনশিয়াল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক যদি ডেভেলপমেন্ট দরকার হয় তাহলে পাবলিক ফিনান্স লাগবেই, অ্যাজ ইট এনশিওর দ্যাট রিসোর্সেস আর ইউজড ইফেক্টিভলি টু সাপোর্ট গ্রোথ। ইকোনমিক গ্রোথ
আর ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিকভাবে যদি দেশকে এগোতে হয় এবং অর্থনৈতিকভাবে যদি উন্নয়ন করতে হয়, সাধারণ মানুষেরও তারা ডেভেলপমেন্ট হবে, সবটা মিলিয়ে যদি করতে হয় তাহলে সরকারের পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে। দেখবে বাবারা, সাধারণত বাবারা যেহেতু বাইরে গিয়ে কাজকর্ম করেন, সরকারি হোক বেসরকারি হোক, তারা দেখবে তারা কখনো শাক কম কিনছেন, কখনো মাছ বেশি কিনছেন, তবে মায়েদের সাথে ঝড়াঝাটি অশান্তি লেগেই থাকে। ওভারঅল কিন্তু মায়েরও একটা হিসাব থাকে, আমার রোজকার বাড়ি চালাবারতে রান্নাবান্না করার জন্য অতটুকু দরকার পড়বে। বাবারও কিন্তু হিসাব থাকে ওভারঅল একটা মাস কীভাবে চালাবো। অনেকটা সরকার বাবার মতো রোল প্লে করে। সরকার কি করে, প্রতিটা একটা বছরে সাধারণ মানুষগুলোকে কী করে রান করাতে হবে, বা সুদূর ভবিষ্যতে বাবা দেখা গেলো মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা জমাচ্ছে, ছেলের পড়াশোনার জন্য টাকা জমাচ্ছে, ঠিক একই রকমভাবে সরকার দুর্লক্ষ লোকেও কিন্তু কিছু কিছু করে দূরবর্তী মাথার মধ্যে টার্গেট রেখে তারা খরচাপাতি বা টার্গেট রাখেন খরচ করার জন্য। তো ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এই যে পাবলিক ফিনান্স দরকারি হয় সেই কারণে। ওভারঅল দিস ফিল্ড হাইলাইটস দ্য গভর্নমেন্টস ভাইটাল রোল ইন শেপিং দ্য পারফরমেন্স অ্যান্ড প্রোগ্রেস অ্যান্ড ইকোনমি। অর্থনীতির চাকাকে ঠিকঠাক করে ঘোরাবার জন্য সরকারি যে রোল, যেটা বলছিলাম সরকারি রোল প্লের যে গল্পটা, তাকেই আমরা বলতে পারি এক কথায় পাবলিক ফিনান্স। এখানে আমি এক কথায় গল্পটা বুঝিয়ে দিয়েছি, ঠিক। এবার স্যার আরেকটু যদি আমরা ডেপথে পড়ি তাহলে কি জানবো স্যার? এটা তোমাদের আগেও বলছি, তো সাধারণ মানুষ জনসাধারণের তহবিলকে তৈরি করবে, প্রতিটা মানুষের নাগরিকদের সেবা করবে, এবং তার জন্যই কিন্তু টাকা ঘুরছে এবং সেই টাকাটাকে রোল করার দায়িত্ব নিচ্ছেন সরকার, এবং সেইভাবেই কিন্তু সরকার অর্থনীতির চাকাকে মেনটেন করে যাচ্ছে। পাবলিক এর জন্যই যে আয় ব্যয় এবং খরচ হয়ে থাকে। এবার আমরা চলে আসি পাবলিক ফিনান্সের ইকোনমিক ডেভেলপমেন্ট, যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের কথা বলছিলাম। ইকোনমিক ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে পার্টিকুলারলি পাবলিক ফিনান্সের রোলটা কি, মূল নির্দেশ আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এবার এই যে পার্টিকুলার শব্দটা বললাম ইকোনমিক ডেভেলপমেন্ট, তার নিরিখে পাবলিক ফিনান্সের কাজকর্ম কি, এটা একটু পড়ো, মন দিয়ে দেখো, পুঙ্খানুপুঙ্খভাবে সহজে বুঝে যাবে। কি স্যার? ইট প্লেস আ ক্রুশিয়াল রোল in driving economical development by directing resources, promoting stability and supporting sustainable growth. অর্থনৈতিকভাবে যদি উন্নয়ন করতেই হয় তাহলে কি দরকার? রেভিনিউ কালেকশন, রাজস্ব কি করে আয় হবে, কি হবে দেশের। আমি তো যদি রাজা হয়ে থাকি, আমি যদি বাড়ি চালাই, পরিবারে মাথা হয়ে থাকি, তাহলে আমার আয়টা সুনিশ্চিত করতে হবে না, নাহলে ব্যয় করবো কি করে? তাহলে আমাকে আগে আয় সুনিশ্চিত করতে হবে, তারপর সেই আয়ের স্থিতাবস্থা করতে হবে, যাতে কোনোরকমভাবে ঠিকঠাক আমার আয় থাকলে ঠিকঠাকভাবে খরচা করতে পারবো। আজ আমি 100 টাকা ইনকাম করি, কাল 5 টাকা ইনকাম করি, পরশু দিন আবার 200 টাকা ইনকাম করি, খরচ করবো কোনভাবে? অর্থাৎ ইকোনমিক যদি আমার আয় রিসোর্স যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে ব্যয়টাকে ঠিকঠাক করতে পারবো, তবেই না আমার সঞ্চয় ঠিকঠাক করে রাখতে পারবো, তবেই না আমি আস্তে আস্তে নিজেও ডেভেলপ হবো। আমার আয় ঠিক নেই, ব্যয় ঠিক নেই, সঞ্চয় কী করে ঠিক থাকবে? অর্থাৎ স্টেবিলিটি থাকবে না। তার জন্য দরকার অ্যান্ড সাপোর্টিং সাস্টেনেবল গ্রোথ, আমার আয় ব্যয়ের সময় থাকলে সঞ্চয় ঠিকঠাক করে ব্যালেন্স হবে, তার মারফত ধীরে ধীরে যত টাকা জমাতে হবে তত বেশি করে তো বড়লোক হতে হবে, বড়লোক হওয়া যাবে, তো দেশে সেরকমভাবে এগোবে। একই রকম কনসেপ্ট, শুধু এটা আমার গল্প, পার্সোনাল গল্প, এটা সরকারের গল্প, অর্থাৎ পাবলিকের গল্প। পাবলিক ফিনান্স, পাবলিক বলতে গেলে সরকারের কথা বলা হচ্ছে। ডিউরিং ইকোনমিক স্লোডাউনস গভর্নমেন্ট ক্যান অ্যাপ্লাই ফিসকাল পলিসিস। এখানে একটা ওয়ার্ড তোমরা পেলে, ফিসকাল পলিসি। এটা আমরা পরবর্তী ক্লাসে একটা চ্যাপ্টারে পড়বো, ফিসকাল পলিসি হলো চ্যাপ্টার, সেখানে আরো ডিটেল আলোচনা করব। কি স্যার ব্যাপারটা? যদি আজকে অর্থনৈতিক চাকা ঝিমিয়ে যায়, খুব বেশি ব্যবসা যাচ্ছে না, খুব বেশি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষ জিনিসপত্র কিনতে পারছে না, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে, যদি অর্থনৈতিক চাকা আর না ঘোরে, দেশের অর্থনৈতিকভাবে যদি অবস্থা খুব খারাপ যায়, এক্ষেত্রে গভর্নমেন্ট ফিসকাল পলিসি, রাজস্ব নীতি তারা কিন্তু এমপ্লয় করতে পারে। অর্থাৎ সরকার পাবলিক ফিনান্সকে মনিটরিং করার জন্য যে নীতি নেয়, বাবা দেখা গেল বলল আজকে আমি ইলিশ মাছের 2 কেজি ইলিশ মাছ নিয়ে যাব, মা বলছে না অতটা তুমি না আনলেও পারতে। বাবার চিন্তা রয়েছে এক, আমি ইলিশ মাছের ভাজা খাবো, আমি আজকে ইলিশ মাছের ভাপা খাবো,
শুধুমাত্র ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে ঝোল খাবো, এরকম অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে। মা বলছে তখনই লাগবে না, আগের দিনে মাছ রয়ে গেছে। তো মায়ের রোলটা প্লে করে আবার ব্যাংক, আরবিআই, এটা আমি পরে পড়াবো, মনিটারি পলিসির মারফত মায়ের যে নীতি। কিন্তু বাবার যে নীতি, অর্থাৎ সরকার, অর্থাৎ ডাইরেক্ট মিনিস্ট্রি অফ ফিনান্সের যে নীতি, যেভাবে তারা হিসাব নিকাশ করে দেশটাকে চালাতে চাইছেন, তাকে আমরা বলি ফিসকাল পলিসি। সেই নীতিটাকে বলি ফিসকাল পলিসি। এবং সেই নীতির যে আউটপুট, সেটা কি টার্গেটটা, তাকে কি বলি? তাকে আমরা বলি বাজেট। তো বাজেটটা যে নীতির ওপর বানানো হয় তাকে ফিসকাল পলিসি বলা যেতে পারে এক কথায়। ওই রকম ভাবে সরকার কি করতে পারে, অর্থনীতির চাকা যদি ঝিমিয়ে যায় তাহলে ফিসকাল পলিসি নিতে পারে, সাচ অ্যাজ অ্যাডজাস্টিং ট্যাক্স একটু কমিয়ে দাও, ইনক্রিজিং পাবলিক স্পেন্ডিং। আচ্ছা, তোমার আয় হচ্ছে না, তার তোমার তো আমি ট্যাক্স নেবো কি করে? ট্যাক্স একটু কমিয়ে দাও, তোমাকে অত ট্যাক্স দিতে হবে না। তোমার টাকা কম হচ্ছে, তোমার আয় হচ্ছে না, ঠিক আছে, আমি তোমাকে ভাড়া দিয়ে দিচ্ছি। সরকার বেশ কিছু পাবলিক এক্সপেন্ডিচার বাড়িয়ে দেবে টু বুস্ট ডিমান্ড অ্যান্ড স্টিমুলেট ইকোনমিক অ্যাক্টিভিটি। তোমার কাছে টাকা নেই, আয় নেই, তুমি খরচ করবে কি করে? তাই জন্য কি করবে, ট্যাক্সের পরিমাণ একটু কমিয়ে দেবে, সরকার অনেকগুলো ভাতা দেবে, তোমার যে একটু হাতে একটু টাকা থেকে যায়, তুমি তখন কিছু জিনিস কেনাকাটি করতে পারবে। কেনাকাটি না করলে টাকাটা তো আর পাস হচ্ছে না, তোমার হাত থেকে টাকা তো আর বেরিয়ে যাচ্ছে না। আর না গেলে অর্থনীতির চাকা, টাকা তো একরকম ভাবে নদীর জলের মতো ফ্লো। তুমি কিনছো আলু, আলুওয়ালা কিনছে আম, আমওয়ালা কিনছে মুড়ি, এরকম ভাবে তো টাকা তো পকেট বাই পকেট ঘুরতে থাকছে। এই কারণে এই অর্থনীতির চাকা বা ইকোনমিক অ্যাক্টিভিটি টিকিয়ে রাখার জন্য তখন কি করা হয়, ট্যাক্স কমিয়ে দেওয়া হয় এবং পাবলিক স্পেন্ডিংকে একটু বাড়িয়ে দেওয়া হয়, বা সরকার তার ফান্ড পাবলিকের জন্য খরচ একটু বাড়িয়ে দেয়। অন দ্য আদার হ্যান্ড, when the economy faces inflationary pressure, তখন দ্রব্যমূল্য দাম দর বেড়ে যায় প্রচন্ড পরিমাণে, authorities can take steps to curb overall demand and keep the nation under control. সরকারি সংস্থাগুলো তারা কি করে, তারা বিভিন্ন রকম যে টুলস রয়েছে যার মারফত দ্রব্যমূল্যকে কমানো যেতে পারে, বিশেষ করে এটা আরবিআই করে থাকে, মনিটারি পলিসি বিভিন্ন রকম টুলস দ্বারা। তোমরা পরবর্তীকালেই পড়বে সিআরআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এসএলআর, এমএসএফ, ওপেন মার্কেট অপারেশন, এগুলো তোমরা পড়বে। এই জিনিসগুলো করার মারফত ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করে, দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতিকে কমানোর চেষ্টা করে। These measures help maintain price stability, মুদ্রা দাম দর স্টেবল করার চেষ্টা করে সরকারি মারফতে, and create conditions that support long term economic advancement, যাতে লং টার্মের জন্য দেশে অর্থনৈতিক স্থিতাবস্থা থাকে, সাস্টেইনেবিলিটি থাকে, স্টেবিলিটি থাকে, তার চেষ্টা করে সরকার। আর মতো করে সরকার কিন্তু পাবলিক ফিনান্স করে থাকে। এই জিনিসগুলো দেখো তোমাদের ইংরেজিতে থেকে বাংলায় করে দেওয়া আছে, সহজ ভাষায় পড়লেই তোমরা বুঝে যেতে পারবে, সমস্যা নেই। আর কি করে থাকে সরকার, থ্রু টার্গেটেড ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, এই যে একটু আগে বলছিলাম পরিকাঠামোকে টার্গেট করে নেয়, অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ রিলায়েবল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ঠিকঠাক করে গঠনগত বা অবগঠন কাঠামো তৈরি করতে হবে। গভর্নমেন্টস ক্যান নার্চার আ বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সরকার বিজনেস ফ্রেন্ডলি নানা রকম এনভায়রনমেন্ট তৈরি করে। দেখবে সরকার বেশ মাঝে মধ্যেই বিজনেস সামিট করে, বলে তুমি আমার রাজ্যে এসো বা এখানে তুমি আসো, বিজনেস করো, বৈদেশিক বিজনেস, তোমরা এখানে ইনভেস্ট করো, কারখানা তৈরি করো, আমার এলাকার মানুষজন চাকরি বাকরি পাক, স্কিল ডেভেলপ হোক, বা অর্থনীতির চাকা বেশি করে আরো মজবুত হোক। তো সরকার এরকম যদি আজকে বিদেশি লগ্নিগুলোকে আনার জন্য যদি আরো রকম নতুন নতুন পলিসি আনে, সহজতর পলিসি আনে, যাতে বাইরের ইনভেস্টমেন্ট আসতে পারে, সেই রকম পদ্ধতি বা পরিবেশ তৈরি করতে পারে যাতে অর্থনৈতিকভাবে বাইরের মানুষজন এখানে ইনভেস্ট করতে পারে, বা এখানকার স্থানীয় মানুষরাই বিজনেসে ইনভেস্ট করতে পারে, অথবা সে নিজেও উদ্যোগ নেয় পরিকাঠামোর উন্নয়নের জন্য। অ্যাডিশনালি পাবলিক ফিনান্স ক্যান বি ইউজড প্রোভাইড সাবসিডিজ, এই যে হাতার গল্প, সরকার ইচ্ছা করলে রাজস্ব নীতির মারফত বা এই পাবলিক ফিনান্সের মারফত কি করবে, প্রচুর পরিমাণ ভাতা দেবে। ট্যাক্স ইনসেন্টিভস and other support mechanisms to strengthen key sectors and industries vital for sustained economic development. একই রকম ভাবে শিল্পক্ষেত্রে বা বিভিন্ন রকম ক্ষেত্রে, গভর্নমেন্ট ক্ষেত্রে বা সাধারণভাবে নানা রকম ভাতা দেওয়া, কিংবা ট্যাক্সে ছাড় দেওয়া, করে ছাড় মুকুব করে দেওয়া, কিংবা নানা রকম আরো অনেক পলিসির মারফত চেষ্টা করবে যাতে সরকার তার অর্থনীতির চাকা যেন ঘুরপাক খায়। তো পাবলিক ফিনান্স করার মারফত কি কি সুযোগ সুবিধা থাকছে, সুযোগগুলো কি কি থাকছে? স্কোপ অফ পাবলিক ফিনান্স,
তারা পার্টিকুলার পাবলিকের রেভিনিউ জেনারেট করতে পারছে। পাবলিকের যদি আয় আসে তাহলে পাবলিক নিশ্চয়ই খরচও করবে, পাবলিকের এক্সপেন্ডিচারকে ঠিকঠাক করতে পারছে। পাবলিকের যদি ডিমান্ড খুব বেড়ে যায়, ন আমি আজকে আপেলের ফোন কিনবো, পেয়ারা নিয়ে থাকবো না, তখন সে কিছু করে ধার দেনা করবে। ছেলে পরীক্ষায় পাশ করতে পারে না, খালি চপ্পল পরে কিনতে গেছে হচ্ছে কি সেকেন্ড হ্যান্ডের আপেল ফোন কিনতে, সে দেনা করবে। তার বাবা দেখা গেলো সারাদিন ধরে কিছু খাইনি, চলছে, জীবন চলছে। ইকোনমিক স্টেবিলিটি, তাহলে যদি আজকে এরকমভাবে পাবলিকের আয় বাড়ে, খরচ বাড়ে, বা অতিরিক্ত চাহিদার জন্য ধার দেনা বেড়ে যায়, তাহলে চাকা ঘুরছে, চাকা ঘোরার মারফত দেশের অর্থনৈতিক স্টেবিলিটিটা ঠিকঠাক জায়গায় থাকছে। বেশি বড় লোক যারা, প্রচুর যারা প্রফিট করছে, তাদের কি থাকছে, তারা ট্যাক্স বেশি করে দিচ্ছে, সরকার আবার সেটাকে নানা রকম প্রকল্পের মারফত সাধারণ মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ওয়েলথটাকে রিডিস্ট্রিবিউশন হচ্ছে। সরকার নানা রকম ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছে। একটা জিনিস বোঝো বাবা, সহজভাবে বোঝার চেষ্টা করো। এটা শুরুতেই বলছিলাম, তোমার যে গল্পটা বলছিলাম, তোমার আয় থাকবে, অর্থাৎ তোমার আয় বলতে পার্সোনাল আয়, তোমার ব্যয় থাকছে মানে তোমার পার্সোনাল ব্যয়, পার্সোনাল এক্সপেন্ডিচার, তোমার সঞ্চয় থাকছে মানে পার্সোনাল সেভিংস, তোমার ঋণ থাকছে মানে পার্সোনাল ডেট বা লোন বলি আমরা। তাহলে তোমার আয় যদি 100 টাকা হয় মাসে, তুমি কোনো অ্যাসিস্ট্যান্ট রাখবে? রাখবে না। তোমার আয় যদি আজকে 10,000 টাকা হয়, কোনো অ্যাসিস্ট্যান্ট রাখবে? রাখবে না তুমি তোমার আয় ব্যয় খরচা করার জন্য। কিন্তু তোমার আয় যদি মাসে দেখা গেল এই 10,000 টাকা তুমি প্রতি সেকেন্ডে ইনকাম করছো, জাস্ট ভেবেই দেখো, মজা পাও না একটুখানি? ভাবলে তো আর কাউ আটকাতে পারছে না, স্বপ্ন দেখো না, প্রতি সেকেন্ডে সেকেন্ড ইনকাম করছো 10,000 টাকা করে। তো 24 ঘন্টাতে কত রকম কতগুলো সেকেন্ড হয় ভাব। তাহলে তোমার সারা মাস জুড়ে 1 মাস পর কত আয় হবে, কত রেভিনিউ হতে পারে, সেই বিশাল বড় টাকার পরিমাণ তখন কি তুমি একা হিসাব করতে পারবে? না, তখন তোমার একটা সাপোর্টিং লোক দরকার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এখানে তুমি নিয়ে আসবে। ভাই কোথায় খরচা কি করছি, কত টাকা আসছে কিছু বুঝতে পারছি না, তখন তুমি অ্যাসিস্ট্যান্ট রাখবে। ঠিক একই রকম ভাবে আম্বানি নিজে করতে পারে, ওর টাকার হিসাব করতে পারে না। না, ভাবো একটা বিশাল বড় দেশ যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষ থাকছে, সরকারি চাকরিওয়ালা লোকজন থাকছে, বেসরকারি লোকজন থাকছে, ব্যবসাদার লোকজন থাকছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াস থাকছে, এত রকম কত ভিখারি আছে ভাবো না তুমি। এত বড় দেশে এত লোকের এত রকম টাকা হিসাব নেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট দরকার হবে না? তোমার যদি আয় ব্যয় খরচ কিংবা তোমার আর দেনা থাকে, সঞ্চয় থাকে, তোমার যদি টাকা প্রচুর পরিমাণে আয় হয়, তখন তুমি যেমন অ্যাসিস্ট্যান্ট নেবে, তেমনভাবেই যখন সেটা সরকারের খরচ হয়ে যাবে, সরকারের আয়, সরকারের ব্যয়, সরকারের সঞ্চয়, সরকারের ধার দেনা হয়ে যায়, তখন সরকারও এত বিষয়বস্তুগুলো মনিটরিং করার জন্য সরকারও কি করবে? অ্যাসিস্ট্যান্ট নেবে। আর ওই পাবলিক অ্যাসিস্ট্যান্টকে আমরা বলে থাকবো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই যে তোমরা যারা সিভিল সার্ভিস পড়ার চেষ্টা করছো, এই লোকগুলোই হয়ে যাবে কালেক্টর, এরাই হবে আইএস, এরাই হবে WBCS থেকে প্রমোটিভ হয়ে যাবে, এরাই রেভিনিউ অফিসার হবে। এরকম ভাবে দেশের চাকা ঘুরছে, বোঝা গেল? অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের দরকার পড়ে যাবে। মানুষের চাহিদা অনুযায়ী জিনিসপত্রের দরকার পড়বে এবং সেবার দরকার পড়বে। যেমন BSNL ফোন সেবা, মানুষের যাত্রাপথের জন্য রাস্তাঘাটের দরকার পড়ছে, নানা রকম এরকম পাবলিক গুডস কিংবা সার্ভিসেস সেবার দরকার পড়ে যাবে। সরকার তখন লং টার্মের কথা চিন্তা করবে। যদি অর্থনীতির চাকা ঠিকঠাক থাকে তাহলে লং টার্মের জন্য চিন্তা করবে। যেমন যে বাবার আয় ঠিকঠাক থাকে, সে চিন্তা করবে 5 বছর পর যখন মেয়ে একটু বড় হবে তাকে বিয়ে দেওয়ার জন্য কি করব, বা ছেলে যদি একটু বড় হয়ে যায় তাহলে পড়াবার জন্য টাকা সঞ্চয় করার চেষ্টা করি। এরকমভাবে লং টার্মের জন্য তারা প্ল্যানিং করার চেষ্টা করে, সরকারও তাই চেষ্টা করবে দেশের মানুষের জন্য, দেশের জন্য। এবং এবং এইগুলো করার জন্য তারা ফর্দ বানাবে। আমরা যেমন ডেইলি ফর্দ বানাই বা মাসে গেলে ফর্দ বানাই, তেমনভাবেই সংসার চালাবার জন্য যে প্রক্রিয়াটা রয়েছে, সরকারের যে সংসার দেশ চালাবার জন্য, তার জন্য সরকার কিন্তু বাজেট করবে, অর্থাৎ ফর্দ বানাবে। ঠিক এই পুরো সিস্টেমটাই হচ্ছে পাবলিক ফিনান্স। এইটাই সহজ ভাষায় আমি তখন বললাম। এবার পাবলিক ফিনান্সের গুরুত্ব কি কারণে রয়েছে,
হোয়াই ইজ পাবলিক ফিনান্স ইম্পর্টেন্ট? পাবলিক ফিনান্সের গুরুত্ব কি? আমরা একটু আগে যে লেখালেখি করে গ্রাফগুলো দেখলাম সেখানে কতগুলো কি পয়েন্ট দেখেছি। এক, রেভিনিউ সোর্স হিসাবে ট্যাক্স ইম্পর্টেন্ট পার্ট। সেখানে আমরা দেখেছি যদি আয় ভালো হয় তাহলে সেখানে নিশ্চয়ই মানুষজন খাবার দাবার, শেল্টার, পড়াশোনায় ডেভেলপ করার চেষ্টা করবে, অর্থাৎ ফুড অ্যাসিস্ট্যান্ট ইম্পর্টেন্ট হয়ে পড়বে, এটা ইম্পর্টেন্ট পার্ট। আনএমপ্লয়মেন্ট বেনিফিটস, অর্থাৎ প্রত্যেক মানুষ চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করতে পারবে, হয় তখন সরকার ভ্যাকান্সি তৈরি করবে অথবা যা চাকরি বাকরি পাবে না তারা ব্যবসা করার চেষ্টা করবে। আনএমপ্লয়মেন্ট থেকে তখন এমপ্লয়মেন্টে কনভার্ট হওয়ার চেষ্টা হবে। ওভারঅল দেশের, দশের, সমাজের ওয়েলফেয়ার হবে, সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামও বেশ কিছু তখন সরকার নেবে। তো এইগুলো হচ্ছে পাবলিক ফিনান্সের বেসিক ইম্পর্টেন্ট রোল। ডিটেলে যদি বোঝার চেষ্টা করি আমরা ধরে ধরে, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম যে পরিকাঠামোর উন্নয়ন হওয়া দরকার, এই কথাগুলোই দেখো তোমাকে যখন সহজ ভাষায় বলছিলাম। পাবলিক ফিনান্স ইজ দ্য ইনস্ট্রুমেন্টাল, যান্ত্রিক পদ্ধতিভাবে পাবলিক ফিনান্স এমন একটা পদ্ধতি, ইনস্ট্রুমেন্টাল বলতে এমন ধরনের পদ্ধতি যার মাধ্যমে ইন প্রমোটিং ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নয়নকে চেষ্টা করা হচ্ছে, বাই সাপোর্টিং দ্য ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোর উন্নয়নের মারফত চেষ্টা করা হচ্ছে কি করে ইকোনমিক গ্রোথকে টেনে আনা যাবে, অর্থনৈতিক গ্রোথকে টেনে আনা যাবে। দিস ইনভলভস বিল্ডিং অ্যান্ড মেইনটেনিং এসেনশিয়াল ফ্যাসিলিটিস, যে বিল্ডিং বানানো বা আলাদা প্রত্যেকটা এসেনশিয়াল ফ্যাসিলিটিসগুলো থাকবে, ব্রিজ হোক, রাস্তাঘাট হোক, সমস্ত কিছু ডেভেলপ হবে, ড্রেন হোক, এবং তার জন্য হাইওয়ে করা হোক, ব্রিজ হোক, এয়ারপোর্ট হোক, সিপোর্ট হোক, রেলওয়ে নেটওয়ার্ক হোক, বা ইউটিলিটি সার্ভিসেস হয়ে থাকুক, এইগুলো এই ধরনের পরিকাঠামোতে সরকার তখন টাকা ঢালবে। স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য কি ড্রাইভার ইন অ্যাট্রাকশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড এনকারেজিং ইকোনমিক অ্যাক্টিভিটি। যদি ঠিকঠাক ভাবে প্রতি বছরই রাস্তা নষ্ট হয় তাহলে তো প্রত্যেক বছর তৈরি করতে হবে রাস্তাটা, সেটার জন্য কি রকম কাণ্ড ঘটে এবং সেখানে করাপশন থাকে নাকি অতিরিক্ত বুদ্ধিমত্তা থাকে নাকি কোনো করাপশনের গল্প লুকিয়ে থাকে সেটা জানোই ভালো করে। বাট যদি ঠিকঠাকভাবে একটা পরিকাঠামো যদি লং টার্মে তৈরি করে দেয়, একটা রাস্তা যদি ঠিকঠাকভাবে তৈরি করা হয়, রাস্তাতে প্রতি বছর বানানোর জন্য টাকা নিশ্চয়ই লাগবে না, সেই টাকাটা নিশ্চয় অন্য খাতে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার যদি হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অর্থনীতির চাকা ঠিকঠাক ঘুরবে। আর যদি স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার না করা হয়, প্রত্যেক বছরই এরকমভাবে রাস্তা তৈরি করা হলো, একবার এক পশলা বৃষ্টি হতে না হতে রাস্তা ধুয়ে চলে গেল, তাই চব্য হয়ে যায়, তাহলে প্রত্যেক বছর রাস্তা বানাবে। প্রত্যেক রাস্তা বানাতে গেলে কি হবে, রাস্তা বানানোর জন্য সেই মেটেরিয়াল লাগছে কি লাগছে সেটা পরের কথা, ঘাপলা হচ্ছে কি সেটা পরের কথা, কিন্তু ওই অতিরিক্ত টাকাটা এটা প্রত্যেক বছর লাগাচ্ছে সেটা তো অন্য জায়গায় লাগাতে পারতো, দেশের তো অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে পারতো। এইটাই কিন্তু বলে দেওয়া আছে। টু ফিনান্স দিস প্রজেক্টস গভর্নমেন্ট অফেন রিলাই অন এ রেঞ্জ অফ অ্যাপ্রোচেস ইনক্লুডিং ইস্যুইং বন্ডস অ্যান্ড ফর্মিং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকার এই পুরো প্রক্রিয়া করার সময় অনেক সময় কি করে, যদি সরকারের হাতে টাকা না থাকে তাহলে অনেক সময় তারা বন্ড দেয়। মানে ধরো তোমার কাছে হঠাৎ করে অনেক টাকা চলে আসলো, তখন তোমার কাছে ব্যাংক ফোন করা শুরু করবে, স্যার একটা ভালো এফডি করা স্কিম এসছে, বা একটা কিষাণ বিকাশ পত্র আপনি টাকা জমান 5 বছর পর ডবল হয়ে যাবে। তখনই তোমার লিকুইড ক্যাশটা তখন সরকার টেনে নেয়। যে তুমি সার্টিফিকেট দেখিয়ে তো দোকানে গিয়ে বলতে পারবে না ফ্রিজ দাও, টিভি দাও, এসব বলতে পারবে না, বাইক দাও বলতে পারবে না, সার্টিফিকেট দেখিয়ে তোমার টাকাটা সমমূল্য বা কিছু ইন্টারেস্ট দিয়ে তোমাকে বেশি দেওয়া হবে। কিছুদিনের জন্য তোমার টাকা লিকুইড ক্যাশটাকে তুলে নেওয়া হয় যাতে তুমি খরচ করতে না পারো, এবং সরকার সেই ফান্ডগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে, সরকার এবং বেসরকারি সংস্থাগুলো তারা নিজেরা কিছু পার্সেন্টেজ শেয়ার করার মারফত কোনো কাঠামো তৈরি করছে, সেটা ডেভেলপমেন্ট করছে। ঠিক, রাস্তা হোক, ব্রিজ হোক, রেলওয়ে হোক, এয়ারপোর্ট হোক, সিপোর্ট হোক, এইগুলোই তোমাদের বলার চেষ্টা করলো। ঠিক, হেলথ সেক্টর কিংবা এডুকেশন সেক্টরও ডেভেলপমেন্ট হচ্ছে। পাবলিক ফিনান্স কন্ট্রিবিউটস টু ইকোনমিক ডেভেলপমেন্ট বাই গ্যারান্টিজ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। সরকার চেষ্টাই করছে যাতে ঠিকঠাকভাবে পড়াশোনা হয় এবং প্রত্যেক স্বাস্থ্যের উন্নয়ন হয় এবং শিক্ষা বিস্তার করা যেতে পারে। সরকারের চেষ্টা করা উচিত, করছে কিনা তো বর্তমানে বলতে পারবো না, বাট অর্থনৈতিক হিসাব নিকাশ তাই বলছে সেই সরকারি প্রকৃতি সরকার যেই কাজগুলো করবে তার পাবলিক ফিনান্সিং সিস্টেমের মাধ্যমে। এডুকেশন হেল্পস বিল্ড হিউম্যান ক্যাপিটাল while health care ensure a healthy productive population.
যদি ঠিকঠাক করে পড়াশোনায় না থাকে তাহলে তুমি স্বাস্থ্যের জন্য কোন খাবার খাবে কোন খাবার খাবে না, তোমার লিভিং স্টাইল কি হবে তুমি বুঝবে কি করে? তাহলে এত বড় দেশে জনসংখ্যাগুলোকে তুমি কন্ট্রোল করবে কি করে, নিজেরা কি করে ঠিকঠাক থাকবে? তাহলে তুমি ভাবো তুমি যদি অফিসার হও তাহলে কোন কোন জিনিসগুলোকে কিভাবে ফান্ড কালেকশন, কোন কোন স্কিমগুলোকে বেশি করে আমি জোর দেবো সাধারণ মানুষের জন্য, এই যে চোখ তৈরি হওয়া, এই ম্যাচুরিটি তৈরি হওয়া, তার জন্য তো সিলেবাসটা রাখা। গভর্নমেন্ট ইনভেস্ট ফান্ডস টু কনস্ট্রাক্ট স্কুলস অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, এমপ্লয় টিচার্স অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সাচ অ্যাজ স্কুল স্কলারশিপ টু সাপোর্ট স্টুডেন্টস। সরকার এই জন্যই করা উচিত, উচিত বলছি কারণ এগুলো জেনারেলি এখন হচ্ছে না। স্কলারশিপ প্রোগ্রাম খুচকাজ আছে আমরা জানি, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কিছু কিছু আছে, এসব ভাতা ভাতা দেয় আমরা জানি, এইগুলো আছে। কিন্তু এমপ্লয়ি টিচার রিক্রুটমেন্ট কতদিন হয়নি অন্তত আমাদের রাজ্যে, সেই আমরা গল্প জানি না, এটা করা উচিত। হেলথ কেয়ার ওয়ার্কার্স, তাদের সুরক্ষার গল্প কিংবা কতখানি রিক্রুটমেন্ট আছে সেটাও তোমরা জানো ভালো করে। বাট এইগুলো যদি না করতে পারা যায় তাহলে সেই দেশ বা রাজ্যের অবস্থা ঠিকঠাক থাকবে না, অন্তত অর্থনীতি তাই বলছে। অর্থাৎ অর্থনীতি যদি ঠিকঠাক করে চালাতে হয় তাহলে পাবলিক ফিনান্সে সরকারকে এই জিনিসগুলোই করতে হবে, বা তুমি যদি সরকারি কর্মচারী হও সরকারের এই যে উদ্দেশ্যগুলো সেগুলোকেই ফুলফিল করতে হবে, ঠিক আছে? বিউরোক্রেটরা তাদের প্রত্যেক দিনের দৈনন্দিন যে কাজকর্মগুলো রয়েছে সরকার তো আর এগুলো করতে বারণ করছে না, বাট তারা তো তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকে যারা সরকারে থাকে। বাট প্রত্যেক সরকারি এমপ্লয়ি তাদের রুল বুকের মধ্যে থেকেই তাদের যে সুবিধাগুলো দেওয়া আছে, যে স্কিমগুলো দেওয়া আছে, কোনো স্কিম তো আর বন্ধ হয়নি পুরোপুরি, যে স্কিমগুলো রয়েছে তার মারফত দেশ ও দশে যদি ঠিকঠাক করে সেবা করতে পারে তাহলে কিন্তু কোনো মানুষের তো দিন খারাপ যায় না, ঠিক আছে? শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, এটাই আমি ইংরেজিতে বললাম। সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, তোমরা পলিটিতে পড়ে থাকো সিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি টু মেক আ ওয়েলফেয়ার স্টেট। সরকার একটা কল্যাণময় রাষ্ট্র করার জন্য এমন এক পাবলিক ফিনান্স সিস্টেম নিয়ে আসবে যার মারফত দেশ দশ প্রত্যেকের সামাজিক উন্নতি হবে, রাজনৈতিক উন্নতি হবে, ইকোনমিক উন্নতি হবে, তারা দারিদ্রতা দূর করতে পারে, তারা ঠিকঠাক করে উপভোক্তা হতে পারে। তোমার পেটে খিদে, তুমি কোনো খাবার কিনে খেতে পাচ্ছ না, তাহলে তুমি উপভোক্তাও হচ্ছ না। অর্থাৎ কনজিউমারকে এনকারেজ করতে হবে যাতে সে খরচ করে। তোমার যদি পেটে খিদে থাকে, তোমার যদি ক্রয় করার সামর্থ্য হয় তবে না তুমি খাবার কিনবে। তুমি খাবার কিনতে পারলে তোমার নিশ্চয়ই তোমার টাকা খরচ হবে, অর্থাৎ তখনই তুমি কিন্তু গরিব থাকবে না খাবার যদি কিনতে পারো, অর্থাৎ টাকা কিন্তু রোল করবে এরমভাবে। প্রোগ্রাম সাচ অ্যাজ আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, ফুড সাপোর্টস অ্যান্ড আদার সেফটি নেটস হেল্প রেইজ লিভিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড ড্রাইভ ইকোনমিক অ্যাক্টিভিটি। কোনো কিছুই বিনা পয়সায় হওয়া উচিত নয়, কোনো কিছু বিনা পয়সায় হওয়া উচিত নয়। বিনা পয়সায় যদি কোনো কিছু হয় তাহলে সেটা হয় করাপশন, অথবা সেটা বুঝতে হবে আফটার অল আর কিছুই নয়, অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে যাচ্ছে। বিনে পয়সায় কোনো কিছু হওয়া উচিত নয়, তাহলে একটা সেক্টর পুরো শেষ হয়ে যেতে পারে। একে অপরের ওপর টাকা যেহেতু নদীর জলের মতো করে প্রবাহ হচ্ছে, ধরো তুমি টিউশনি করো এবং সেই টিউশনি থেকেই কোনো একজন স্যারকে বা মেন্টরকে তুমি ফিস দাও যাতে তুমি তোমার কেরিয়ার দাঁড়াতে পারো। সেই মেন্টরটি দেখা গেল তিনি তার পরিবার চালাচ্ছেন, তাই না? সুতরাং তুমি যদি ভাবো শুধু ফ্রিতেই পড়ে যাবো তাহলে সেই মেন্টরের পরিবার চলবে না, বোঝা গেল? তুমি ফ্রিতে পড়তেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোথায় কোথায় সেই সুযোগগুলো রয়েছে, তখন সেখান থেকে পড়ো, তার কোনো সমস্যা নেই, ঠিক? কারণ কোনো জায়গায় সাইকেলের গ্যারেজে করার সাথে বলতে পারবে না যে সাইকেলের গ্যারেজে ভাড়া দেবো না, রেলের ভাড়া দেবো না, আলু পটলের ভাড়া দেবো না, জামা জুতোর ভাড়া দেবো না, টাকা লাগবে না। সমস্ত কিছু তো কিনতে টাকা লাগে। আরে বাবা, একটা 10 টাকার জলের বোতল কিন্তু 10 টাকা তোমায় দিতে হচ্ছে, জল পর্যন্ত কিনে খেতে হচ্ছে, লাইট টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। সমস্ত তুমি যে পড়াশোনা করছো ফ্রিতে, এটা কি পুরোপুরি ফ্রি না? কারণ তুমি তোমার ইন্টারনেটের বিল পে করছো, ফোনের টাকা, তোমার ফোনে টাকা ইনভেস্ট হয়েছে, বা ল্যাপটপে টাকা ইনভেস্ট হয়েছে, ব্রডব্যান্ড বা তোমার ইন্টারনেটের জন্য তুমি টাকা ইনভেস্ট করেছো। সুতরাং কোনো কিছু ফ্রিতে হয় না, কোনো কিছু ফ্রিতে হয় না। ফ্রিতে হলেই সেখানে গল্প হবে, মুশকিল হবে। These efforts are financed throughout multiple channels and
প্রাইমারিলি ট্যাক্স রেভিনিউস। এই নানা রকম প্রক্রিয়ার মারফত যেখানে যেখানে টাকা ঘুরছে তার মারফত কি হচ্ছে, ট্যাক্স কালেকশন চলছে এবং ট্যাক্সের মাধ্যমে সরকার তার রেভিনিউ কালেক্ট করার মারফতে আবার উন্নয়নের চাকা ঘোরার চেষ্টা। এটা তোমাদের একটু আগেই প্রথমেই যেটা বোঝানোর চেষ্টা করেছিল, এই যে তো তখন লিখে লিখে বোঝানোর চেষ্টা করেছিলাম। এই জন্য সরকার বিভিন্ন রকম স্কিম তৈরি করেছে, যেমন আইসিডিএস কিংবা পিএমভিভিসিআই কিংবা এমডিএমএস কিংবা এমজি আনএডিসিএস, পিডিএস সিস্টেম, যেটা রেশনিং সিস্টেম বলা হয়, যারা হাউজিং, ফুডিং, হেলথ কেয়ারের জন্য নানা রকম স্কিম করেছে, বৃদ্ধ মানুষজনের জন্য এনএসএপি সোশ্যাল পেনশন স্কিম, যেমন তোমরা জানো বেশ কিছু স্কিম তারা তৈরি করেছে, পেনশন স্কিম তৈরি করেছে। এছাড়াও সোশ্যাল লিগাল জাস্টিসের জন্য, অর্থাৎ ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিসের জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করছে, ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। এটাই পাবলিক ফিন্যান্সের মূল বক্তব্য। কতখানি হচ্ছে, কতখানি সদিচ্ছা আছে, পাওয়ারের তো স্বর একটা আলাদা হয়, কিন্তু পাওয়ারকে যদি ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করা হয় এবং প্রত্যেক মানুষ যদি পড়াশোনা ঠিকঠাক করে জেগে থাকে এবং সিট দ্বারা সোজা থাকে, তাহলে হয়তো পাওয়ারের যে অপব্যয়তা সেটা হয় না। প্রত্যেককে জাগতে হবে। শুধু ওই ফেসবুককে স্ক্রল করে গেলাম, ঘুম ধরে যাবে মস্তিষ্কে। একটু বড় হতে হবে, পড়াশোনা করতে হবে, তবেই খারাপ দিনগুলো কাটবে। এবং সিভিল সার্ভিস, এই যে বারবার করে বলছি না, ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস, সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস, কথাটা একটা কারণেই বলি, কারণ বিউরোক্রেসি আর কোনো কাজ করে না। বিউরোক্রেসি মিনস ইট ব্যালেন্সিং সিস্টেম, ইট ইজ আ ব্যালেন্সিং সিস্টেম বিটুইন গুড অ্যান্ড ইভিল। সমাজে যারা পাওয়ারফুল, সমাজে যারা দুর্নীতিগ্রস্ত, গুন্ডা বদমাস, তারা বদমাইশি করবেই। সাধারণ মানুষ তারা সহজ সরল হবেই। কিন্তু একজন আমলা, তার কাজই হচ্ছে খারাপটাকে আটকানোর জন্য, ভালোটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করা, খারাপ ভালোর মধ্যে দ্বন্দ্বটাকে ব্যালেন্স করা। দ্যাট ইজ কল্ড বিউরোক্রেসি। এর জন্যই সিভিল সার্ভিস, এই জন্যই পড়াশোনাগুলোকে এরকম সিট দ্বারা শক্ত হয়ে করা উচিত, ওই রকম আঙ্গিকেই করা উচিত। ঠিক সমাজ কল্যাণমুখী কর্মসূচি যেগুলো বললাম নানা রকম স্কিমের মারফত করে থাকে, সেগুলো তো তোমরা দেখতে পেলে, বিভিন্ন রকম স্কিমস রয়েছেই সেগুলো। ঠিক আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আমরা আমাদের লগ্নের শেষ লগ্নে চলে আসছি টপিকের। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা কি? পিপিপি প্রজেক্টস ইন ইন্ডিয়া। সরকার তখন অনেক সময় কি করে, যৌথভাবে সরকারি বেসরকারি সেক্টর যৌথভাবে তারা ক্রিয়া করে থাকে। ঠিক আছে, পাবলিক ফিনান্স এনাবেলস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপিএস হুইচ হেল্প ড্রাইভ ইকোনমিক গ্রোথ। সরকারের দেখা গেলো নিজের কাছে টাকা থাকে না, প্রাইভেট সেক্টরকে ডাকছে যে চলো যৌথভাবে কিছু করি, তখন পিপিপি মডেলে তখন যৌথভাবে কাজকর্ম করে থাকে। 2023 সাল 22 সালে যদি ডেটা দেখা যায়, তাহলে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কাজকর্ম করছে পিপিপি মডেলে, বিশেষ করে এনার্জি সেক্টর, সোশ্যাল কমার্শিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর অ্যান্ড ওয়াটার স্যানিটেশন সেক্টরে কিন্তু পিপিপি মডেল করে বেশ কিছু অ্যাচিভমেন্ট গভর্নমেন্ট করেছে এবং তার কাজ দিয়েছে। গভর্নমেন্টস পিপিপি মডেলে ওয়ার্ক টুগেদার উইথ প্রাইভেট কোম্পানিজ টু বিল্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রোভাইড পাবলিক সার্ভিস। জনসাধারণের জন্য সেবা দেওয়ার জন্য তাদের কি করে, পাবলিক সেক্টরের সঙ্গে প্রাইভেট সেক্টরের সঙ্গে হাত মিলিয়ে পরিকাঠামো তৈরি করতেও পারে। টু অ্যাট্রাক্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট, বেসরকারি লগ্নি আনার জন্য সরকার অনেক সময় কি করে, ছাড় দেয়, এসো আমিও একটু টাকা দিচ্ছি, তুমিও টাকা দাও। তাতে কি হয়, বেসরকারি লগ্নি আসে। বেসরকারি লগ্নি আসলে কিছু মানুষজন চাকরি পাবে, পরিকাঠামোর উন্নয়ন হবে, টাকা আবার রোল করে ঘুরতে থাকবে এবং দেশের একটু ইকোনমিক্যাল প্রফিট হবে, দেশ এগিয়ে যাবে, ইকোনমিক্যাল গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট আসবে। এই জন্যই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অনেক সময় হয়ে থাকে। ওভারঅল এই পিপিপি মডেলের জন্য ইকোনমিক গ্রোথ কি করে হয়ে থাকে, প্রাইভেট সেক্টরের টাকাগুলোকে রিসোর্স করা যায়, অর্থাৎ লগ্নি আসে এর মারফত, গভর্নমেন্টও বেশ কিছু ফান্ডিং করে থাকে, দুজনের টাকা পয়সা চলে আসলো, এর মারফত কি আসবে, এর মারফত কোনো রকমভাবে কোনো একটা রেগুলেটরি সাপোর্ট দেবে সে পরিচালনা করার জন্য, যে ঠিকঠাক করে কাজকর্ম ঠিকঠাক করে হচ্ছে কি হচ্ছে না। যারা প্রাইভেট সেক্টরের লোকজন, তাদের স্কিল বেশি মারফত, স্কিল ডেভেলপমেন্টের মারফত তারা কি করে পুরো বিষয়টাকে মনিটরিং করবে, যে খুব সহজে ঠিকঠাকভাবে তার মান উন্নয়ন রাখা যায়। মানে তারা তো লস করার চেষ্টা করবে না যারা প্রাইভেট লোকজন হবে।
ঠিক আছে? কারণ সরকারি চাকরি তো পেয়ে গেলে মানুষজনের কাজ করতে আর ইচ্ছা করে না, প্রাইভেট সেক্টরে কাজ করতে গুটিয়ে কাজ করাবে, তাহলে কী হবে, কাজের আউটপুট ভালো হবে। অর্থাৎ এর মারফত টাকা ঘুরবে, চাকা ঘুরবে এবং মানুষজনের ইনসেনটিভস অর্থাৎ ডেভেলপমেন্ট হবে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বেশ কিছু সমস্যা আছে। আগে সুবিধাগুলো দেখে নিই। সুবিধাগুলো কী আছে, প্রস কী কী আছে? এক্সপার্টিস অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ বিশেষ বিষয়ে যেসব প্রাইভেট সেক্টর পারদর্শী তাদের সাথেই পার্টিকুলার ওই বিষয়ে কিন্তু চুক্তি করা হয়, যাতে এক্সপার্টিস যেমন থাকে আবার রিসোর্স আসে। ঠিক আছে? কিন্তু সমস্যা কি, যিনি বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ তার দামও তাকে দিতে হয়, তার একটা কিন্তু হায়ার কস্ট ভ্যালু চলে যায়, সেরকম দামই তাকে দিতে হবে। ইনোভেশন অ্যান্ড এফিসিয়েন্সি, যিনি বিশেষজ্ঞ তার এফিসিয়েন্সি নিয়ে বা সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না এবং তিনি অবশ্যই ইনোভেটিভভাবেই কোনো কিছু তৈরি করার চেষ্টা করবেন, তিনি বিশেষজ্ঞ ব্যক্তি। তিনি অনেক সময় রিস্ক নিয়ে থাকেন যে না চলো এক্সপেরিমেন্ট করি, কাজে লাগবে, রিস্ক শেয়ারিং হয়ে থাকে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পরিকাঠামোর জন্য এবং ইকোনমিক্যাল গ্রোথ হবে। খারাপ কী কী আছে? কমপ্লেক্স এগ্রিমেন্টস, যিনি বিশেষজ্ঞ হয়ে থাকেন তার যদি এতগুলো ভালো হয় তাহলে কিন্তু তার যে চুক্তিপত্র সেটা বড্ড বেশি কঠিন হয়ে যাবে, যেহেতু সরকার এবং বেসরকারি দুই পক্ষ মিলে করছে, তাই এগ্রিমেন্টটা খুব টাফ টাইপের হবে। অ্যাকাউন্টেবিলিটি ইস্যুস আসতে পারে, বেশ কিছু লোকজন করাপশনের কাজ করতে পারে, সমস্যা হয়ে যাবে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে। প্রাইভেট সেক্টর ফোকাস, যারা প্রাইভেট সেক্টর তারা চেষ্টা করে এখান থেকে প্রফিট কী করে বের করে নিয়ে যেতে পারে, সেখানে প্রাইভেট সেক্টরের দিকে তারা পুশ করার চেষ্টা করবে, অর্থাৎ সাধারণ মানুষের জন্য সেটা মুশকিল হয়ে যাবে, আরও বেশি করে খরচা সাপেক্ষ হয়ে যেতে পারে। লং টার্ম কমিটমেন্ট থাকবে কি থাকবে না এটা কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে। ঠিক আছে? এইগুলো সুযোগ বা অসুবিধা বলা যেতে পারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে। ঠিক আছে? যেগুলো তোমাদের বলছিলাম যে পার্টিকুলার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, সোশ্যাল কমার্শিয়াল ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার স্যানিটেশনে কিন্তু গভর্নমেন্ট রিসেন্ট পিরিয়ডে বেশ কিছু কাজকর্ম করেছে এবং এই সমস্ত পাবলিক ফিনান্স মনিটরিং করার জন্য সরকার যে নীতিমালা নিয়ে থাকে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা এটা স্টেট গভর্নমেন্টও বলতে পারি, স্টেট গভর্নমেন্ট অফ হোয়াট এভার, যে কোনো স্টেট, আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল লিখলাম, তাদের যে অর্থ মন্ত্রক থাকে মিনিস্ট্রি অফ ফিনান্স, তার মারফত যে হিসাব নিকাশ করি আমরা, যাকে আমরা বলি বাজেট, এই বাজেট তৈরির যে নীতিমালা, প্রণয়ন নীতি, তাকে আমরা বলে থাকতে পারি ফিসকাল পলিসি। এবার একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, ফিসকাল পলিসি কনসেপ্টটা কিন্তু যিনি নিয়ে এসছেন, দিস টার্ম ইজ কয়েন্ড বাই, কাল আগের দিন যেটা পড়িয়েছিলাম, আধুনিক অর্থনীতির যিনি জনক জেমস কেইন্স, তিনি কিন্তু এই ফিসকাল পলিসি যে সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে কখন ট্যাক্স বেশি করে নেব, কখন খরচা কম করব, কখন ট্যাক্স কম করে নেব কিন্তু পাবলিকের জন্য খরচা বেশি করব, অর্থনৈতিক স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে সরকার তার নীতি প্রয়োগ করবে। এই যে সরকারের ইনভলভমেন্ট দরকার, পাবলিক ফিনান্স দরকার, এই কনসেপ্টটা আনছেন কে? কেইন্স। ঠিক আছে? ফিনান্সিয়াল ফিসকাল পলিসি কি জিনিস, বাজেট কি জিনিস, এই সমস্ত বিষয় আমরা পরের দিন পড়ব, পরের ক্লাসগুলোতে পড়ব। আমরা মূলত যদি ফিসকাল পলিসির বেসিক ইম্প্যাক্টটা দেখে নিই যে এটা কাজে লাগে কেন, ইকোনমিক ইম্প্যাক্টটা কি। তার কারণ সরকার তার আয় ব্যয়ের হিসাব রাখতে পারলেই খরচ করতে পারে সরকারও, অর্থাৎ ইকুয়ালিটি আসবে। ইনইকুয়ালিটি যেটা আছে অর্থনীতিতে, কারোর আয় বেশি কারোর আয় কম, সেটা কম হবে। সরকার তাহলে নির্দিষ্ট জায়গায় তারা স্কিম আনতে পারবে, ডেভেলপ করতে পারবে, জব ক্রিয়েশন করা যাবে। প্রথম দিকের যে ছক পড়িয়েছিলাম এমপ্লয়মেন্ট জেনারেট করা, সেটা প্রাইভেট সেক্টরে হোক কিংবা পাবলিক সেক্টরে হোক, জব ক্রিয়েট করতে পারবে, ব্যবসা করে হোক। গভর্নমেন্ট স্পেন্ডিং আস্তে আস্তে বাড়বে, পরিকাঠামোতে উন্নয়ন করার চেষ্টা করবে। ঠিক আছে? স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে। ট্যাক্সেশন স্ট্র্যাটেজিক্স আস্তে আস্তে পাল্টাবে। সরকারের যদি চেষ্টাই করে মানুষজনের আয় ব্যয় বাড়তে পারে, সরকার সেখানে আয়ের মারফত, ট্যাক্স ক্যারি করার মারফত তার রেভিনিউ জেনারেট করার চেষ্টা করবে। এই নীতিমালাটা ডিপেন্ড করছে ফিসকাল পলিসির ওপর, এটা শুরুতেই বললাম। তো এই জিনিসগুলোই আমরা পরের দিনকে ইন ডিটেলে পড়ব এবং পরের দিনের টপিকটা হবে কম্পোনেন্টস, টাইপস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ পাবলিক ফিনান্স।
এই যে পাবলিক ফিনান্স কী জিনিস আজকে বুঝলাম, তার কম্পোনেন্টগুলো কী 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 বিষয়বস্তু আছে পাবলিক ফিনান্সে, পাবলিক ফিনান্স কত প্রকারের হতে পারে এবং তার মেন চ্যালেঞ্জগুলো কী কী সেইগুলোকে নার্চার করব এবং তারপর সরাসরি ফিসক্যাল পলিসি ম্যাটারি পলিসি দিয়ে চলে যাব। আজকে যদি থাকলো, মন দিয়ে পড়তে থাকো। প্রত্যেকে কিন্তু নোটটা নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে চলে যাও। পরের দিন পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।